একটা সামান্য লতানো গাছ যদি তোমার সামনে কিছু আস্ত মানুষকে খেয়ে ফেলে, তুমি কি করবে? মেক্সিকোর অজানা জঙ্গলের গভীরে দাঁড়িয়ে আছে এক প্রাচীন মায়ান ধ্বংসস্তূপ। হাজার বছর ধরে এই মন্দির নিঃশব্দে পাহারা দিয়ে চলেছে এক ভয়ঙ্কর জীবিত সত্তাকে। চার তরুণ তরুণী জীবনের উচ্ছ্বাসে ভরা ছুটির রোমাঞ্চে এই নিষিদ্ধ স্থানে পা রাখে। কিন্তু তারা জানতো না যে এই জঙ্গলের গাছগুলো শুধুমাত্র গাছ নয়, তারা জীবন্ত আর ক্ষুধার্ত। আজ জানবো 2008 সালে মুক্তিপ্রাপ্ত দ্য রুইন্স মুভির সেই হাড় হিম করা গল্প। চলো তাহলে বেশি কথা না বাড়িয়ে ঢুকে পড়ি গল্পটির ভয়ঙ্কর সেই যাত্রায়। ছবির শুরুতেই আমরা চারজন বন্ধুকে দেখি, জেফ, অ্যামি, এরিক এবং স্টেসি। ওরা সবাই আমেরিকান, মেক্সিকোতে ছুটি কাটাতে এসেছে। এর মধ্যেই ওদের দেখা হয় এক জার্মান পর্যটক মেথিয়াসের সঙ্গে। সূর্যের আলো, সমুদ্রের নীল জল আর পার্টির আনন্দে মেতে আছে সবাই। মেথিয়াস জানায় তার ভাই হেনরিচ মেক্সিকোর এই গভীর জঙ্গলে এক রহস্যময় মায়ান ধ্বংসস্তূপ খুঁজতে গেছে, কিন্তু সে এখনও ফিরে আসেনি। মেথিয়াস ওদের প্রস্তাব দেয় যদি তারা চায় তবে হেনরিচকে আমার সঙ্গে খুঁজতে সাহায্য করতে পারে। প্রথমে তারা সবাই একটু হেজিটেট করলেও অবশেষে অ্যাডভেঞ্চারের নেশায় ওরা রাজি হয়ে যায়। পরদিন সকালে ওরা সবাই জঙ্গলের দিকে রওনা দেয়। মেথিয়াসের সঙ্গে ওদের এক স্থানীয় গাইডও থাকে, যার নাম ডিমিট্রি। পথে যেতে যেতে চারপাশের প্রকৃতির সৌন্দর্য উপভোগ করছিল ওরা, কিন্তু ধীরে ধীরে গাছপালার ঘনত্ব বাড়তে থাকে আর পথও হয়ে ওঠে ভয়ঙ্কর। অনেকটা হাঁটার পর ওরা অবশেষে সেই রহস্যময় মায়ান ধ্বংসস্তূপে পৌঁছায়। এটি একটি বিশাল পাথরের পিরামিডের মতো দেখতে, যা গাছপালায় ঢেকে গেছে। কিন্তু তখন ওরা বুঝতে পারেনি যে এখানে ঠিক কী বিপদ তাদের জন্য অপেক্ষা করছে। তারা সেখানে পৌঁছানো মাত্রই কয়েকজন স্থানীয় লোক ঘোড়ায় চড়ে তাদের কাছে আসে এবং মায়ান ভাষায় কিছু বলতে থাকে, যা তারা একেবারেই বুঝতে পারছিল না। এবারে মেথিয়াস তার সেই ভাই হেনরিচের ছবি একজন স্থানীয়কে দেখায়, জিজ্ঞাসা করে তারা একে দেখেছে কিনা। কিন্তু এদিকে অ্যামি ক্যামেরা তুলে একটা ছবি তোলায় সেই স্থানীয় লোকগুলো হঠাৎ রেগে যায়। পরিস্থিতি সামাল দিতে দলের সদস্য ডিমিট্রি এমির কাছ থেকে ক্যামেরাটা নিয়ে তাদের দিয়ে দিতে চায়। বলে, তোমরা যদি ক্যামেরাটা চাও তাহলে নিয়ে নাও। কিন্তু ঠিক সেই মুহূর্তে স্থানীয়রা হঠাৎ ডিমিট্রিকে নির্মমভাবে হত্যা করে। এই ঘটনায় সবাই ভীষণভাবে আতঙ্কিত হয়ে পড়ে। কেন অকারণে ডিমিট্রিকে মেরে ফেলা হলো তারা তো কিছুই বুঝতে পারে না। এরপর স্থানীয় লোকেরা আর তাদের স্পর্শই করতে চায় না, বরং বারবার ইশারায় ধ্বংসস্তূপের উপরের দিকে উঠে যেতে বলছিল। ভয়ে কাঁপতে কাঁপতে তারা স্থানীয়দের কথা মেনে মন্দিরের উপরের দিকে উঠে যায়। উপরে পৌঁছে তারা একে অপরকে বলতে থাকে যে আমাদের এখনই ফোন করে কাউকে সাহায্যের জন্য ডাকতে হবে। কিন্তু জঙ্গলের অত্যন্ত গভীরে থাকার কারণে কোনো ফোনেই কোনো সিগন্যাল ছিল না। সেখানে একটা তাঁবু আর কিছু সরঞ্জামও পড়ে থাকতে দেখে। তারা নিশ্চিত হয় যে মেথিয়াসের ভাই হেনরিচ এখানেই এসেছিল। কিছুক্ষণ পরেই মেথিয়াস হঠাৎ তার ভাইয়ের মৃতদেহ দেখতে পায়। হেনরিচের সারা শরীরে লতা পাতা জড়িয়ে আছে, আর হেনরিচের সেই মৃত নিথর শরীরটা দেখে মেথিয়াস ভীষণভাবে ভেঙে পড়ে। এদিকে সেই মায়ান লোকেরা পিরামিডের নিচে স্থায়ীভাবে বসে পড়ে তাদের সেখান থেকে না বেরোতে দেওয়ার জন্য। তারা এমনভাবে পাহারা দিতে শুরু করে যাতে কোনোভাবেই পিরামিড থেকে তারা পালাতে না পারে। এদিকে দলের সবাই নিজেদের মধ্যে আলোচনা করে যদি আমরা এখান থেকে বেরোতে না পারি তাহলে হয়তো হোটেলের লোকেরা বা যাদের কাছে আমাদের সেই রাফ একটা ম্যাপ দেওয়া ছিল সেটা দেখে আমাদের খুঁজতে আসতে পারে। কিন্তু যদি তাদের কপাল ভালো না হয় তাহলে এই গভীর জঙ্গলে সাহায্যের কোনো সম্ভাবনাই নেই। একটু বাদে সেই টেনশনের মধ্যে স্টেসি বোতল থেকে একটু জল খেতে গেলে জেফ তাকে বাধা দেয়। সে বলে, আমাদের কাছে যেটুকু জল বা খাবার আছে তা আমাদের খুব ভেবেচিন্তে ব্যবহার করতে হবে, কারণ কোনো সাহায্য না আসা পর্যন্ত আমাদের বেঁচে থাকতে হবে। প্রতিদিন আমাদের শরীরে অন্তত হাফ গ্যালন করে জল দরকার, তাই জল আমরা খুব অল্প অল্প করে খাবো। কিছুক্ষণ পর হঠাৎ তারা একটা ফোনের রিংটোনের শব্দ শুনতে পায়। সবাই তড়িঘড়ি খুঁজতে শুরু করে যে শব্দটা কোথা থেকে আসছে। তারা লক্ষ্য করে পিরামিডের মাঝখানের সেই গর্ত থেকে রিংটোনের আওয়াজটা ভেসে আসছে। মেথিয়াস সবাইকে বলে, এটা আমার ভাই হেনরিচের ফোনের রিংটোন, আমি নিশ্চিত ফোনটা ওই নিচেই পড়ে আছে। সবাই দ্রুত মেথিয়াসকে দড়ি দিয়ে বেঁধে সেই গর্তের মধ্যে নামানোর চেষ্টা করে, কিন্তু তারা লক্ষ্য করেনি যে দড়িটা ছিল অনেক দিনের পুরানো আর পচা। হঠাৎই দড়িটা ছিঁড়ে মেথিয়াস সেই গর্তের মধ্যে পড়ে যায়। তারা ভাবে এবার কি হবে, কারণ মেথিয়াসকে এভাবে নিচে মরতে ছেড়ে দিতে পারি না। তাই তারা সবাই সিদ্ধান্ত নেয় যে তাদের মধ্যেই কেউ গিয়ে মেথিয়াসকে ওখান থেকে উদ্ধার করতে হবে। স্টেসি এগিয়ে এসে বলে যে আমি যাব। সবাই মিলে দড়ির পচা অংশ বাদ দিয়ে স্টেসিকে ভালো দড়ি দিয়ে বেঁধে সেই গর্তে নামায়। ঠিক নিচে পৌঁছানোর একটু আগেই দড়িটা শেষ হয়ে যায়। তখন স্টেসি দেখতে পায় মেথিয়াস গর্তের নিচে গুরুতর অবস্থায় জখম হয়ে পড়ে আছে। মেথিয়াস আর্তনাদ করে বলছে, আমাকে বাঁচাও, আমার দুটো পা পুরোপুরি ভেঙে গেছে। এরপর স্টেসি ওই অল্প উচ্চতা থেকেই লাফ দিয়ে নিচে নামে, আর তাতে তার নিজের পাও কেটে যায়।
নিচে থেকে স্টেসি চিৎকার করে জানায় যে আমাদের তাড়াতাড়ি করতে হবে, কারণ মেথিয়াসের অবস্থা খুব একটা ভালো না। ওপরে থাকা বাকি তিনজন পরিকল্পনা করে এখানে পড়ে থাকা সরঞ্জাম ব্যবহার করে একটা স্ট্রেচার বানিয়ে ওদের দুজনকে তুলতে হবে, কিন্তু অ্যামি এটাতে রাজি হতে চায় না। অ্যামি বলে যদি ওই স্ট্রেচার ভেঙে যায় তাহলে আবারও বড় বিপদ হবে, আমাদের ওই মায়ান লোকেদের কাছ থেকে সাহায্য চাইতে হবে। কাউকে কিছু না বলে অ্যামি হঠাৎ দৌড়ে নিচে নেমে যায় এবং মায়ান লোকেদের সঙ্গে কথা বলে, কিন্তু সেই মায়ান লোকেরা বন্দুক হাতে অ্যামির দিকে এগিয়ে আসে এবং চিৎকার করে বলতে থাকে চুপচাপ ওপরে উঠে যাও। অ্যামি তো এদিকে নাছোড়বান্দা, সে তাদের কাছ থেকে সাহায্য নিয়েই তবে ফিরবে। হঠাৎ অ্যামি ছটফট করতে করতে মন্দিরের গাছের একটা টুকরো ছুঁড়ে তাদের দিকে আর্তনাদ করে কথা বলতে চায়, কিন্তু সেই গাছের টুকরো তাদের একটা বাচ্চার গায়ে লাগে এবং এই কারণেই সেই বাচ্চাটাকেও তারা গুলি করে নির্মমভাবে তার মায়ের সামনে হত্যা করে। এই ঘটনা থেকে স্পষ্ট বোঝা যায় যে আসল সমস্যা ওই মন্দিরের লতা পাতাতেই। এদিকে অ্যামি আর তার বয়ফ্রেন্ড জ্যাফ প্রাণের ভয়ে দৌড়ে মন্দিরের উপরে উঠে আসে। ওই স্ট্রেচার বানাতে বানাতেই এরা সবাই মিলে ভাবতে থাকে যে সামান্য ওই লতাটা বাচ্চাটার গায়ে লাগার কারণে তাকে এইভাবে হত্যা করা হলো, আমাদের সবার গায়ে তো ওই লতা লেগেছে, তাহলে আমাদের কি হবে। এবার জেফ আর এরিক এমিকে স্ট্রেচারে বেঁধে নিচে নামায়। নিচে নেমে অ্যামি আর স্ট্যাসি মেথিয়াসকে স্ট্রেচারে শক্ত করে বেঁধে দেয়। ওপরে থাকা এরিক আর জেফ মেথিয়াসকে তুলে নেয়। তারপর বাকি দুজনও উপরে উঠে আসে। মেথিয়াসকে তারা ভীষণভাবে জখম অবস্থায় দেখে, তার পা থেকে অনবরত রক্ত বার হচ্ছে। তারা কোনো রকমে প্রাথমিক চিকিৎসার মাধ্যমে রক্ত বন্ধ করার চেষ্টা করে। মেডিসিন খুঁজতে গিয়ে মেথিয়াসের ব্যাগ থেকে তারা পরদিন ফ্লাইটের টিকিটও দেখতে পায়। তারা ভাবে এই ফ্লাইট যদি একবার মিস হয় তাহলে হয়তো কেউ আমাদের খুঁজতে এসে আমাদের উদ্ধার করতে পারে। রাত্রিবেলা তারা ঠিক করে বাইরের পরিস্থিতি যেহেতু ঠিক নয় তাই 4 জনের মধ্যে 3 জন ঘুমাবে আর 1 জন রাতে পাহারা দেবে। একটা স্বল্প আশা নিয়ে তারা রাতে ঘুমিয়ে পড়ে, হয়তো কাল কেউ তাদের সাহায্য করতে আসবে। পরদিন সকালে জেফ একটু সকালের কাজ করতে বাইরে আসে। আমরা দেখি অ্যামিও বাইরে বসে আছে। হঠাৎ তাঁবুর ভেতরে শুয়ে থাকা স্টেসি চিৎকার করে ওঠে। আমরা দেখি তার পায়ের কাটা অংশ থেকে সেই অদ্ভুত লতা ঢুকে পড়েছে। কোনো রকমে তারা লতাটা তার পা থেকে বের করে ফেলে। এদিকে ম্যাথিয়াস অ্যামিকে জানায় আমার গায়ের উপর থেকেই কম্বলটা সরাও, কারণ আমার পায়ে একটা অদ্ভুত অনুভূতি হচ্ছে। কম্বলটা সরানো মাত্রই সে দেখে তার পায়েও সেই লতা বিচ্ছিরিভাবে জড়িয়ে ধরেছে। জেফ ছুটে এসে দ্রুত লতাগুলো ছিঁড়ে তার গা থেকে সরিয়ে দেয়। এই ঘটনার পর তারা একেবারে নিশ্চিত হয়ে যায় যে চারপাশের সমস্ত লতাপাতাগুলো মাংসাশী এবং আস্ত মানুষকেও খেয়ে ফেলতে পারে। আর এই কারণেই তাদের গায়ে লেগে থাকা লতাপাতার প্রভাব বাইরের লোকেদের সংস্পর্শে যাতে না আসে, তাই মায়ান লোকেরা তাদের একদমই এখান থেকে বেরোতে দিচ্ছে না। এই পরিস্থিতির মাঝে হঠাৎ আবারও সেই হেনরিচের ফোনের রিংটোন গর্তের ভেতর থেকে শোনা যায়। এবার তো তারা পুরো প্রস্তুতি নিয়ে দুটো মশাল হাতে নিয়ে নিচে নামে। ওই ফোনটা পাওয়া মানে সাহায্যের একমাত্র সম্ভাবনা, কারণ সেটা একটা স্যাটেলাইট ফোন। অন্য ফোনে টাওয়ার না থাকলেও ওই ফোন দিয়ে সাহায্য ডাকা যেতে পারে। আমরা দেখি মেয়েদেরকেই বারবার নিচে নামানো হচ্ছিল, কারণ কপি কলের মাধ্যমে ঝুলিয়ে নামানোর শক্তি তাদের মধ্যে নেই। তাই এরিক আর জ্যাফকে ওপরে থেকে এই কাজটা করতে হচ্ছিল। নিচে নেমে অ্যামি এবং স্ট্যাসি তাদের মশাল দুটো জ্বালিয়ে নেয়। মোবাইলের রিংটোন অনুসরণ করে তারা অন্ধকার গর্তের দিকে এগিয়ে যায়। ভয়ে ভয়ে কিছুটা এগোনোর পর তারা একটা সুড়ঙ্গ দেখতে পায়। স্ট্যাসি প্রথমে যেতে রাজি হয় না, কিন্তু অ্যামি বলে আমাদের ওই ফোনটা পেতেই হবে। এরপর তারা দুজনে ওই সুড়ঙ্গের ভেতরে প্রবেশ করে। সেখানে তারা একটা মৃতদেহ দেখতে পায়। চারপাশটা ভালো করে লক্ষ্য করে বুঝতে পারে যে এই ভয়ঙ্কর গাছের ফুলগুলো রিংটোনের শব্দ নকল করে আওয়াজ করছে। অ্যামি আস্তে করে সেই ফুলটা স্পর্শ করে দেখতে গেলে সেই ভয়ঙ্কর মাংসাশী গাছ তার হাতটা শক্ত করে ধরে ফেলে। অ্যামি কোনো রকমে হাতটা ছাড়িয়ে নেয়। এদিকে আমরা দেখতে পাই ওই সুড়ঙ্গের সমস্ত গাছপালা যেন জীবন্ত হয়ে উঠেছে। এই পরিস্থিতিতে অ্যামি আর স্ট্যাসি অত্যন্ত ভয় পেয়ে সুড়ঙ্গ দিয়ে বেরিয়ে আসতে শুরু করে, কিন্তু পিছন থেকে ওই গাছগুলো স্ট্যাসিকে এমনভাবে টেনে ধরে যে সে প্রথমে বেরোতে পারছিল না। কোনো রকমে সেই লতাগুলো থেকে বেঁচে তারা দড়ির কাছে পৌঁছায় এবং চিৎকার করে বলতে থাকে আমাদেরকে তাড়াতাড়ি ওপরে তোলো। আমরা লক্ষ্য করি আশেপাশের গাছগুলো যেন জীবন্ত হয়ে তাদেরকে গ্রাস করতে আসছে। কোনো রকমে প্রাণ বাঁচিয়ে তারা ওপরে উঠে আসে। জেফ আর এরিক তাদেরকে জিজ্ঞাসা করে নিচে কি হয়েছিল, কিন্তু তারা এতটাই ভয় পেয়েছিল যে সেই মুহূর্তে কিছু বলতে পারছিল না। একটু পরে তারা ঠান্ডা মাথায় জানায় যে ওই গাছের ফুলগুলো রিংটোনের আওয়াজ নকল করে শব্দ করছিল এবং নিচে কোনো ফোন পড়ে নেই। এদিকে তাদের কাছে থাকা খাবার তারা খুব অল্প অল্প করে ভাগ করে খাচ্ছিল। মেথিয়াসকে জল খাওয়াতে এসে জেফ লক্ষ্য করে তার পায়ে ইনফেকশন শুরু হয়েছে। তাই সে বাকি 3 জনের সঙ্গে আলোচনা করে বলে যত তাড়াতাড়ি সম্ভব মেথিয়াসের পাটা কেটে বাদ দিতে হবে, নইলে ইনফেকশন তার পুরো শরীরে ছড়িয়ে পড়তে পারে। প্রথমে বাকি 3 জন রাজি হতে চায় না,
কিন্তু দূর থেকে ম্যাথিয়াস সবটা শুনতে পেয়ে সে নিজেই বলে আমার পাটা কেটে ফেলো। যেহেতু সবার মধ্যে জেফই মেডিকেল স্কুলে পড়াশোনা করেছিল তাই সেই কাজটা করার সিদ্ধান্ত নেয়। এমি আর স্টেসিকে তাঁবুর ভেতরে যেতে বলে। বাকি এরিক আর জেফ পাথর আর ছুরি গরম করে ম্যাথিয়াসের পা কেটে বাদ দেয়। সত্যি বলতে এই দৃশ্য মুভিতে না দেখলে এর ভয়াবহতা বোঝা খুবই মুশকিল। এতটাই গা শিউরে ওঠা যে ভাবলেই ভয় লাগে। পা কেটে বাদ দেওয়ার পর তারা লক্ষ্য করে পায়ের কাটা টুকরো দুটো সেই মাংসাশী গাছ টেনে নিয়ে যাচ্ছে। এই দৃশ্য চারজন হতবাক চোখে তাকিয়ে দেখতে থাকে। সেদিন রাতেই অ্যামি এরিকের সঙ্গে বসে একটু সাধারণ কথাবার্তা বলছিল। ঠিক সেই সময় স্টেসি তাঁবু থেকে বেরিয়ে এসে তাদের সন্দেহজনক কথাবার্তা বলতে শুরু করে। কিন্তু এরিক আর অ্যামি বলে এমন কিছুই না, আমরা শুধু বসে কথা বলছিলাম। তবু স্টেসি বিভিন্ন নোংরা মন্তব্য করে তাদেরকে দোষারোপ করতে থাকে। এ থেকে স্পষ্ট বোঝা যাচ্ছিল যে স্টেসির মানসিক অবস্থা আস্তে আস্তে ভেঙে পড়ছে, কারণ ওই মাংসাশী গাছের টুকরো তার পায়ের মধ্যে প্রবেশ করায় তার উপর এমন প্রভাব পড়ছে। এদিকে যখন তাদের মধ্যে আর্গুমেন্ট হচ্ছিল সেই সুযোগে মাংসাশী লতাগুলো মেথিয়াসের মুখের মধ্যে ঢুকে পড়ে এবং সেখানেই তাকে অদ্ভুতভাবে হত্যা করে। এটা দেখে স্টেসি তো আরো বেশি ভয় পেয়ে যায়। সে সবাইকে বলে এই লতা আমার মধ্যেও আছে, আমি ফিল করতে পারছি। ঠিক ম্যাথিয়াসের মতোই আমাকেও হয়তো এই লতা মেরে ফেলবে। যদিও সে সত্যি বলছিল, বাকিরা ভাবে তার মানসিক অবস্থা হয়তো ঠিক নেই, তাই তাকে চুপ করতে বলে। ঠিক সেই সময় ওই ভয়ঙ্কর লতার ফুলগুলো থেকে তাদের ঝগড়ার শব্দ আবারও ইকো হতে থাকে, যা তারা হতবাক চোখে তাকিয়ে থাকে। পরদিন সকালে অ্যামি ও জ্যাফ মন্দিরের ওপর থেকে দেখতে পায় স্থানীয় লোকেরা চারপাশে নুন ছড়িয়ে দিচ্ছে, যেন ওই গাছের কোনো অংশই মন্দিরের বাইরে ছড়িয়ে পড়তে না পারে। তারা বুঝতে পারে যে এখান থেকে বেঁচে ফেরা হয়তো আর সম্ভব নয়। ঠিক তখনই পেছন থেকে এরিক তাদেরকে ডাক দেয়। সে স্টেসির শরীরের দিকে ইশারা করে দেখায় কিভাবে সেই মাংসাশী গাছের লতাগুলো তার শরীরের ভেতর থেকে কেমন একটা সাপের মতো নড়াচড়া করছে। আতঙ্কিত হয়ে তারা সিদ্ধান্ত নেয় যে স্টেসির শরীর থেকে যতটুকু সম্ভব ওই লতাগুলো কেটে বাদ দিতে হবে। পরিকল্পনা অনুযায়ী স্টেসির পা ও পিঠ থেকে লতার অংশটা কেটে ফেলে, কিন্তু তাতেও স্টেসির কষ্ট কমে না। সে আতঙ্কিত কণ্ঠে বলে, আমি সারা শরীরে এগুলোকে অনুভব করতে পারছি, মনে হচ্ছে লতাগুলো আমার ভেতরে ছড়িয়ে পড়েছে। এরপরই তারা দেখতে পায় স্টেসির কপালের কাছেও এক টুকরো লতা যেন সাপের মতো বাইছে। এদিকে স্টেসি তার সেই কষ্টের তাড়নায় একটা ছুরি নিয়ে তার নিজের শরীর থেকেই সেই লতাগুলো কেটে বার করতে চায়, কিন্তু বাকিরা তাকে বাধা দেয়, কারণ কতক্ষণ সারা শরীর কেটে ওই লতাগুলো বার করবে, এতে তো স্টেসি এমনিতেই মারা যাবে। যখন সবাই ঘুমাচ্ছিল স্টেসি কাউকে কিছু না বলেই তাঁবুর ভিতর থেকে বেরিয়ে আসে এবং বাইরে বেরিয়ে মেথিয়াসের ব্যাগের ভেতর থেকে একটা ছুরিও খুঁজে পায়। এরপর সে নিজের শরীর থেকে একের পর এক লতা কেটে ফেলার চেষ্টা করে। একটা সময় তার চিৎকার শুনে বাকিরা জেগে ওঠে, কিন্তু বাইরে এসে তারা যে দৃশ্য দেখে তা তাদের হতবাক করে দেয়। সেই লতার যন্ত্রণার তাড়সে স্টেসি সারা শরীরকে কেটে ক্ষতবিক্ষত করে ফেলেছে। স্টেসি তার নিজের অজান্তেই রাগান্বিত অবস্থায় এরিকের বুকে ছুরি কিনতে দেয় এবং এরিক তৎক্ষণাৎ সেই স্থানে মারা যায়। এদিকে স্টেসির মনেও সেই আফসোসবোধ জন্মায় যে আমি কি করে ফেললাম, এবং তার নিজের শরীরেরও যন্ত্রণায় সেই ছুরিটা অ্যামির হাতে দিয়ে বলে, আমাকে তুমি মেরে ফেলো, কারণ আমি মুক্তি পেতে চাই, এই কষ্ট আমার আর সহ্য হচ্ছে না। এরপর অ্যামি এক প্রকার নিরুপায় হয়েই স্টেসিকে মুক্তি দেয়। তাদের দেহ নিথর হতেই সেই মাংসাশী লতাগুলো ধীরে ধীরে তাদের শরীরটা টেনে নেয়। এদিকে জেফ ও অ্যামি নির্বাক হয়ে দাঁড়িয়ে দেখে যে কিভাবে প্রকৃতি এখানে নিষ্ঠুরতার এক ভয়ঙ্কর খেলা খেলছে। এবার টিকে থাকা সেই দুইজন জেফ এবং অ্যামি একটা পরিকল্পনা করে। জেফ অ্যামিকে ভালো করে বুঝিয়ে দেয় যে গাড়ির চাবিটা তোমার সঙ্গে রাখবে আর নিজের সারা শরীরে রক্ত মেখে মরার অভিনয় করবে। এরপর সে বলে, যদি তুমি এখান থেকে পালাতে পারো তাহলে আর পেছনে না তাকিয়ে সোজা গাড়ি নিয়ে শহরের দিকে পালিয়ে যাবে। ঠিক পরিকল্পনা অনুযায়ী জেফ অ্যামিকে নিয়ে সেই প্রাচীন মায়ান মন্দির থেকে নিচে নেমে আসে। এরপর জেফ অ্যামিকে নিচে শুইয়ে রেখে সেই স্থানীয় লোকেদের সঙ্গে কথা বলতে শুরু করে, যাতে তাদের মনোযোগ সরিয়ে দূরে নিয়ে যেতে পারে। স্থানীয় লোকেরা ধীরে ধীরে তার কথায় বিভ্রান্ত হয়ে মন্দিরের কাছ থেকে একটু দূরে সরে যায়। ঠিক সেই সুযোগে অ্যামি দ্রুত দৌড় দেয় এবং আর কোনো দিকে না তাকিয়ে সেই মন্দির সংলগ্ন এলাকা থেকে দ্রুত ছুটে বেরিয়ে আসে। ঠিক তখনই এদিকে জেফকে তারা নির্মমভাবে হত্যা করে দেয়। জঙ্গলের মধ্য দিয়ে দৌড়ানোর সময় হঠাৎ পেছন থেকে বন্দুকের গুলির শব্দ আসে। অ্যামি বুঝতে পারে জেফ আর বেঁচে নেই, স্থানীয় লোকেরা তাকে হত্যা করেছে। কিন্তু সে তবু থামে না, প্রাণপণে দৌড়ে গিয়ে গাড়ির কাছে পৌঁছায় এবং দ্রুত সেখান থেকে শহরের দিকে রওনা দেয়। কিন্তু শেষ মুহূর্তেই আমরা এক টুইস্ট লক্ষ্য করি। সে যখন গাড়িটা নিয়ে দ্রুত শহরের দিকে যাচ্ছিল তখন তার গলার মধ্যেও সেই লতার নড়াচড়া লক্ষ্য করি। তাহলে কি এবার অ্যামির সঙ্গে সেই ভয়ঙ্কর গাছগুলো পুরো পৃথিবীতে ছড়িয়ে পড়তে চলেছে? এমনই এক রহস্যময় প্রশ্নচিহ্নের মাধ্যমে মুভিটির সমাপ্তি ঘটে।